সোহেল বা স্বপ্না কোনোভাবে যদি সামনে সম্পত্তির মালিক হন, তাহলে অনুমান করে বলা যায় সে আইন অনুযায়ী তিনার সে সম্পত্তি সংশ্লিষ্টগণ অর্থাৎ ভিকটিম রামিসার যে উত্তরাধিকারীদেরকে দিতে বলা হয়েছে তিনারা আদায় করে নিতে পারবেন। আসামি সোহেলের মৃত্যুদণ্ড, সাথে হচ্ছে 5 লক্ষ টাকা জরিমানা অর্থদণ্ড, এবং তার স্ত্রী স্বপ্না, তার হচ্ছে উনারও মৃত্যুদণ্ড, সাথে হচ্ছে 2 লক্ষ টাকা অর্থদণ্ডের দণ্ড করেছেন বিজ্ঞ আদালত। এই যে মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড দুইটাই দণ্ড, এখন একটা প্রশ্ন তৈরি হয়েছে আমরা দেখেছি, সেটা হচ্ছে কিভাবে, অর্থাৎ উনাদেরকে যদি ফাঁসিয়ে দিয়ে দেয় এই অর্থদণ্ড কোত্থেকে কিভাবে আদায় করা হবে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট না আসলেও যেটা দেখেছি, ওই জাজমেন্টে, সংক্ষিপ্ত জাজমেন্টে বিচারক বলেছেন, আপনারা সাংবাদিকরাও শুনেছেন, যে যদি তারা অর্থাৎ যে কোনো রায় বা জাজমেন্ট নাগরিক হিসেবে প্রত্যেকে মানতে বাধ্য। সুতরাং যেহেতু বিজ্ঞ আদালত জাজমেন্ট দিয়েছেন, তিনারা সেটাকে মেনে অর্থদণ্ড দিয়ে দিবেন, এটাই স্বাভাবিক। কোনো কারণে তারা দিলেন না অথবা দিতে অসমর্থ হলেন, তাহলে কি করবেন সেটাও রায় বলে দেওয়া আছে, যে সেটা রাষ্ট্র আদায় করে নেবেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিয়ে রাষ্ট্র তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে সেটা আদায় করবেন। অস্থাবর সম্পত্তি তাদের টাকা থাকলে, কোনো ক্যাশ ক্যাপিটাল বা অন্য কিছু থাকলে, স্থাবর সম্পত্তি জমি বা অন্য কিছু থাকলে সেটা আদায় করে নেবেন। তো এতটুকুই বলা আছে, এতটুকুই শুনলাম। সাধারণত আইনের যে বিধান, কেউ তাৎক্ষণিকভাবে, এই মামলায় আর এর বেশি কিছু আমি বলতে দেখিনি, বিধান হচ্ছে যদি তাৎক্ষণিকভাবে কেউ সম্পত্তির মালিক নাও থাকে, 5 লাখ বা 7 লাখ টাকা তিনি মালিক নন, ভবিষ্যতেও যদি তিনি কোনোভাবে মালিক হন, তাহলেও যিনি পাওনাদার, যিনি পায়, তিনি ওই সম্পত্তিটা আদায় করে নিতে পারেন। যেমন আমরা চেকের মামলার ক্ষেত্রে দেখি, আমি যদি 10 লাখ টাকার রায় পাই, এটা বোঝার সুবিধার্থে আমি উদাহরণ দিচ্ছি, তো আমি যা যা করণীয়, উনি কারাদণ্ড হয়ে গেল, তার অর্থদণ্ড যেটা দেয়া হলো সেটা কিভাবে আদায় করব, সেটা আমি মানি স্যুট করি বা অন্যান্য যে ফিডিআর আইন আছে, যা করি, আইনানুগ প্রক্রিয়ায় গেলে তাৎক্ষণিকভাবে যদি সেটা আদায়যোগ্য না হয়, ভবিষ্যতেও যদি আমি কোনোভাবে আমি উত্তরাধিকার হই বা ওই সম্পত্তির মালিক হই, তাহলেও আমার সেটা আদায় করে নেওয়ার সুযোগ আছে। অর্থাৎ তার পিতা জীবিত আছে, তিনি যদি মারা যান এবং সম্পত্তি থাকে, সেখানে যদি সোহেল বা স্বপ্না কোনোভাবে যদি সামনে সম্পত্তির মালিক হন, তাহলে অনুমান করে বলা যায় সে আইন অনুযায়ী তিনার সে সম্পত্তি সংশ্লিষ্টগণ অর্থাৎ ভিকটিম রামিসার যে উত্তরাধিকারীদেরকে দিতে বলা হয়েছে তিনারা আদায় করে নিতে পারবেন। কারণটা হচ্ছে, আপাতত এই মামলা যেহেতু আমরা যতটুকু দেখেছি, রাষ্ট্রপক্ষে কৌশলীগণ রামিসার পক্ষে তারা আইনানুগ ভাবে যা যা করণীয় আইনি লড়াই করেছেন, অপরপক্ষে আসামি পক্ষ বিজ্ঞ আইনজীবী ছিল, স্টেট ডিফেন্স ছিল, তো সেখানে তারা তথ্যপত্র যুক্তি তর্ক করেছেন, সবই দিয়েছেন। বিজ্ঞ আদালতের কাছে যেহেতু মনে হয়েছে যে স্বপ্নও জড়িত, তার মৃত্যুদণ্ড হওয়া উচিত, সেহেতু মৃত্যুদণ্ড দিয়েছেন। এখন উচ্চ আদালতে গিয়ে ভিন্ন কিছু যদি প্রমাণ করতে পারে, শুধু স্বপ্না না, যদি সোহেলও আইনি কোনো ডিফেন্স নিতে পারেন, ফ্যাক্টগত কোনো ডিফেন্স নিতে পারেন, যে এই রায়টা, যে রায়টা দেওয়া হয়েছে বিজ্ঞ আদালতে, ট্রাইব্যুনালে, সেটা যথাযথ ছিল না যদি মনে করেন, তাহলে ভিন্ন কিছু হতে পারে। কিন্তু সন্তান থাকার কারণে বা নারী হিসেবে তিনার প্রতি ভিন্ন কোনো অনুকম্পা আসবে, এটা আমি আইনজীবী হিসেবে বিশ্বাস করি না। কারণ হচ্ছে সংবিধানের 27 আর্টিকেল 27, সেখানে বলা আছে অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর দ্য ল, আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান। সুতরাং বিচারের ক্ষেত্রে আইনানুগভাবে তিনাকে একজন ক্রিমিনাল হিসেবে বিচার করা হয়েছে, আর তিনার লাইবিলিটি কতটুকু ছিল, তিনার দায় কতটুকু, সেটাকে মূল্যায়ন করেই তিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে। এখন ভিন্ন যদি কোনো কিছু উপস্থাপন করা যায়, যদি মনে করে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে যায়, যদি প্রমাণ করতে পারে যে তিনার আসলে সরাসরি কোনো সংশ্লিষ্টতা ছিল না, হত্যাকাণ্ডের সাথে এই স্বপ্না আক্তারের সরাসরি কোনো ইনভলভ ছিল না, অথবা তিনি
কোনো কারণে নির্দোষ, তাহলে ভিন্ন কোনো জাজমেন্ট আসতে পারে। কিন্তু সন্তান থাকার কারণেই তিনাকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দিবে বা ভিন্ন কোনো দণ্ড দিবে, এটা বলা যাচ্ছে না, এটা বলা ঠিক হবে না।